যেন একটা শিক্ষা হয়েছে। আচ্ছা, দাঁত ছাড়া রায়ানকে কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। যখন সে কথা বলবে অথবা হাসবে কেমন দেখাবে তখন? রায়ানের চেহারা কল্পনা করে হেসে দেয় শ্রেয়না। বুকে হাত দিয়ে জোরে হাসতে থাকে। এক পর্যায়ে বিছানায় শুয়ে পড়ে হাসতে হাসতে। চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে, তবু হাসি থামছে না তার। প্রীতি আর সায়ান দৌড়ে আসে। শ্রেয়না হঠাৎ এত জোরে হাসছে কেন? মাথায় আঘাত লেগে মেমোরি লস হয়ে গেল নাকি? এভাবে হাসছিস কেন, শ্রেয়না? শ্রেয়না একবার সায়নের মুখের দিকে তাকায়। সেখানে যেন রায়ানের দাঁত ছাড়া মুখের প্রতিবিম্ব ভেসে উঠল। ফিক করে হেসে দিল শ্রেয়না। তার হাসি থামছে না। শ্রেয়নাকে সায়ানের দিকে তাকিয়ে হাসতে দেখে প্রীতিও যোগ দেয় তার সাথে। সায়ান ভ্যাবাচাকা খেয়ে হাবলার মতো চেয়ে রয়। তাকে দেখে এরা হাসছে কেন? এভাবে হাসছিস কেন? কি হয়েছে আমার মুখে? দোস্ত, তোর দাঁত না থাকলে কেমন লাগবে? এতক্ষণে শ্রেয়নার হাসির কারণ ধরতে পারল তারা। হাসতে হাসতে কথাটা বলে পুনরায় উচ্চস্বরে হাসতে লাগলো। তার সাথে তাল মিলিয়ে সায়ন আর প্রীতিও হো হো করে হেসে ওঠে। হুট করেই থেমে যায় শ্রেয়না। প্রীতি সায়ন তখনও হাসছে। পেট ধরে ইতিমধ্যে মাটিতে বসে পড়েছে সায়ন। প্রীতি তার পাশে শুয়ে আছে। এত হাসাহাসি কি আছে? ছোট বাচ্চাদের দাঁত ছাড়া কেমন লাগে দেখিসনি? যা, আমি ফ্রেশ হব। শ্রেয়নার পরিবর্তনে থতমত খায় দুজন। বহু কষ্টে হাসি গিলে নেয়। প্রীতি আর সায়ন সম্পর্কে কাজিন, দুজনের বাসা একসাথে, তাই প্রীতিকে নিয়ে সায়ন বাসায় ফেরার মনস্থ করলো। শ্রেয়না নিষেধ করে না। এমনিতেই সারা দিন ধরে পড়ে আছে এ বাড়িতে। ওদের বাসার লোক নিশ্চয়ই চিন্তা করবে। তাছাড়া শ্রেয়না এখন একা থাকতে চায়। প্রীতি সায়ন চলে যেতেই ফোঁস করে শ্বাস ফেলে শ্রেয়না। ঠোঁট চেপে হাসে। খাট থেকে নেমে টেবিলের কাছে যায়। ঝটপট চুড়িগুলো ভাঁজ খুলে হাতে পড়ে নেয়। সেখানে একটা পেন ড্রাইভও ছিল, তবে সেটা দেখার সাহস নেই তার। এমনিতেই সেটা রেখে দিল। চুড়িগুলো হালকা নাড়া দিতেই ঝনঝন শব্দ করে উঠল। চুড়ির শব্দের সাথে উচ্চস্বরে হেসে ওঠে শ্রেয়না। তার হাতে সাদা রঙা চুড়িগুলো সুন্দর মানিয়েছে। লোকটার পছন্দ আছে বলতে হবে। হাসছে শ্রেয়না। চুড়ি সে তেমন একটা পরে না, তবে এখন এগুলো পরে থাকতে ভালো লাগছে তার। হাত নাড়াচাড়া করতে করতে লিভিং রুমে চলে এলো। শ্রেয়া সোফায় গালে হাত দিয়ে বসেছিল। শ্রেয়না ধপ করে বসে পড়ে শ্রেয়ার পাশে। ঘাড় ঘুরিয়ে তাকায় শ্রেয়া। আপুকে হাসি মুখে দেখে ভ্রু কুঁচকায়। তখন দেখলাম দুঃখী মনে বসে আছো, এখন খিলখিল করে হাসছো যে? শ্রেয়না কিছু না বলে তার হাতের চুড়িগুলো উঁচু করে দেখায়। ঝনঝন শব্দ করে বলে, দেখ চুড়ি কেমন লাগছে আমায়। শ্রেয়া অবাক নেত্রে দেখে শ্রেয়নার হাসি। তার ভাষ্যমতে আপুকে হাসলে অনেক সুন্দর লাগে, একদম ওমাইক যাকে বলে। হাসির প্রকোপে চোখ জোড়া ছোট হয়ে আসে, গালে লাল আভা চলে আসে। ঝকঝকে দাঁতগুলো বের করে যখন হাসে, শ্রেয়ার শুধু দেখতেই ইচ্ছে করে। কিন্তু আপু সবসময় হাসে না। কেন হাসে না কে জানে। অনেক সুন্দর লাগছে আপু, কবে কিনলে? শ্রেয়না কথা বলে না, মুখে চওড়া হাসি তার। শ্রেয়ার দিকে তাকিয়ে শুধায়। মন খারাপ? শ্রেয়া গাল থেকে হাত নামায়। শ্রেয়নার চুড়ির সমেত হাত চেপে ধরে উঠে দাঁড়ায়। ফ্ল্যাট থেকে বের হতে হতে বলে, আমার নতুন 3জন বন্ধু হয়েছে, তারা খুব ভালো। কাল আমি তাদের সাথেই ছিলাম যখন ভাইয়া তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমাকে রেখে গিয়েছিল ভাইয়াদের কাছেই। শ্রেয়না কথা বলে না। সে এক দৃষ্টিতে শ্রেয়ার হাতের ভাঁজে থাকা তার চুড়ি পরা হাতের দিকে চেয়ে আছে। চুড়ি পরলে মেয়েদের হাত অদ্ভুত রকমের সুন্দর দেখায়। এখন ভেতরে ভেতরে আফসোস হচ্ছে, কেন প্রীতিকে জিনিসগুলো দিতে গেল। ওগুলো তো কোনো শুভাকাঙ্ক্ষী দিয়েছিল তাকে। ভাইয়া, এই যে, এই হলো আমার শ্রেয়না আপু, পরিচিত হও। শ্রেয়না চুড়ি থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। ততক্ষণে শ্রেয়া দৌড়ে গিয়ে মীরাবের কোলে চড়ে বসেছে। শানি চিত্ত হয়ে শুয়ে আছে সোফায়। তার পাশে মীরাব বসে আছে। টিভিতে মুভি দেখছে দুজনে। শ্রেয়না সেদিকে একবার তাকিয়ে চলে যাবার জন্য উদ্যক্ত হয়। এখানে কাজ নেই তার, শ্রেয়াই থাকুক। তারা মন্দ লোক হলে নিশ্চয়ই সৃজান বোনকে এখানে রেখে যেত না। আপু, এই প্রথম আমাদের ফ্ল্যাটে আসলেন।
চলে যাচ্ছেন খালি মুখে, বসুন প্লিজ। শ্রেয়না দাঁড়ায়, মৃদু শব্দে চুড়িগুলো বেজে ওঠে। মিরাব সহ সানির দৃষ্টি সেদিকে পড়ে। দুজনের মাঝেই কেমন চাপা উত্তেজনা কাজ করছে, তবে সেটা প্রকাশ করলো না, বরং চেপে গেল। আজকে না, অন্যদিন। ফ্ল্যাটে কেউ নেই, আজ আসি। কেউ নেই দেখেই যেতে হবে না। সেজান ভাইয়া আসলে তবেই না হয় যাবেন। ভাইয়া কিছুক্ষণ আগেই কল করেছিলেন, ওনার ফিরতে দেরি হবে। আপনাদের যেন আমাদের সাথেই রেখে দিই, একা ফ্ল্যাটে থাকা ঠিক হবে না। সানি মিরাবের কথার সম্মতি জানিয়ে হাসি মুখে বলে। হ্যাঁ আপু, আমরা যেতেই চাচ্ছিলাম। শ্রেয়না ভ্রু কিঞ্চিত বাঁকা করে। এতক্ষণ চিত হয়ে পড়েছিল, এখন বলছে তাদের নাকি আনতে যাচ্ছিল। মুখে কিছু বলে না। সানিরা উঠে পড়েছে সোফা থেকে। শ্রেয়না সেখানে চুপচাপ বসে থাকে, হাত উল্টে পাল্টে দেখছে সে। অন্যদিকে দৃষ্টি নেই। ঝনঝন শব্দে বাচ্চারা জঙ্গলখানা বানিয়ে ফেলেছে কে? পাড়ার আওয়াজ আবার কানে এলে হাত ভেঙে গলায় ঝরিয়ে দেব, অসহ্য। ধমকে উঠে আবরণ, পকেটে হাত পুরে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। তাতেও হেলদোল নেই শ্রেয়নার। মুখে চওড়া হাসি নিয়ে চুরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার হাব ভাব ভালো ঠেকে না আবরণের। কপালে ভাঁজ পড়ল। মাথা রেখে চুরি কি বয়ফ্রেন্ড দিল? এত মনোযোগ দিয়ে পড়ালেখা করলে নিশ্চয়ই টপার হতে পারত। আজকালকার পোলাপন এমনই, অল্প বয়সে প্রেমে মজে যায়। শ্রেয়না শান্ত দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নেয় আবরণ। শ্রেয়না তর্ক বাধায় না, গটগট পায়ে বেরিয়ে যায় তাদের ফ্ল্যাট থেকে। আবরণ সেদিকে চেয়ে শীষ বাজাতে বাজাতে নিজেও বের হয়ে আসে। পিছু নেয় শ্রেয়নার। চুড়িগুলো তখনও শব্দ করছে। শ্রেয়না ইচ্ছে করেই করাচ্ছে। আজ যেন বাচ্চা হয়ে গেছে সে। ভেতরে ভেতরও আনন্দ লাগছে তার। আবরণ বড় বড় কদমে শ্রেয়নার পথ রোধ করে দাঁড়ায়। শ্রেয়না কপাল কুঁচকে তাকায় আবরণের দিকে। তার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। আবরণ পকেট হতে হাত বের করে শ্রেয়নার গাল টেনে দেয়, গম্ভীর কণ্ঠে বলে। বাসায় গিয়ে চুরিগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন। ফেলবো না। শ্রেয়না গাল ডলছে, যার ফলে চুড়িগুলো আবারও ঝনঝন শব্দ করে বেজে ওঠে। আবরণ সেদিকে গম্ভীর দৃষ্টিতে তাকায়। ফর্সা হাতে চুড়িগুলো সুন্দর মানিয়েছে, তবে বিরক্ত লাগলো আবরণের। ফেলতে বলেছি ফেলবেন, এত কথা শুনতে চাইনি। ফেলবো না মানে ফেলবো না, এগুলো আমার পছন্দের চুড়ি। এক ভ্রু উঁচিয়ে আবরণ জিজ্ঞেস করে। স্পেশাল কেউ দিয়েছে নাকি? এত ঢং মারাচ্ছেন কেন মাতারি? হ্যাঁ। বেশি কিছু বলে না শ্রেয়না। আবরণের পাশ কাটিয়ে চলে যায় নিজেদের ফ্ল্যাটে। ঠাস করে দরজা বন্ধ করে দেয়। পাশের দেওয়ালে হাত দিয়ে জোরে আঘাত করে আবরণ। বোঝা যাচ্ছে না তার ভেতরের অবস্থা। চোখ লাল, তবে ঠোঁটের কোণে হাসি। আবরণ কি রেগে আছে নাকি খুশি হয়েছে? কেমন যেন রহস্যময় দেখালো তাকে। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রীতি ও সায়ন এসে হাজির। শ্রেয়না তখন সবে ঘুম থেকে উঠেছে। বিছানা থেকে উঠে চোখ ডলছে। হুট করে দুই বন্ধুর উপস্থিতিতে হকচকিয়ে যায় সে। তোরা এত সকালে? সায়ন ঘুমে ঢুলুঢুলু করছে। বোঝা যাচ্ছে বেচারাকে অনেক কষ্টে তুলে এনেছে প্রীতি। সায়ন প্রীতির থেকে নিজের হাত ছাড়িয়ে শ্রেয়ার পাশে কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সেদিকে আর চোখে তাকিয়ে প্রীতির দিকে ভ্রু কুঁচকে তাকায় শ্রেয়না। দোস্ত, আমি মনে হয় মারা যাব, বাঁচবো না বেশি দিন। তো আমার হায়াত তোকে দিতে বলেছিস? শ্রেয়নার কাঠখোট্টা জবাবে আশাহত হয় প্রীতি। করুণ কণ্ঠে বলে। তোদের পাশের ফ্ল্যাটে নাকি আবরণ জাইদ উঠেছে। কথাটা শোনার পর থেকে দোস্ত বিশ্বাস কর, সারা রাত বুকের ভিতর উতাল পাতাল করেছে আমার। সকাল হবে কখন, আবরণ জাইদকে দেখবো কখন। উফ, আমাকে ওদের ফ্ল্যাটে নিয়ে যা দোস্ত, প্লিজ প্লিজ। শ্রেয়না হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে প্রীতির দিকে। এই মেয়ে আবরণ জাইদের পেছনে আঠার মতো পড়ে আছে। আশ্চর্য হচ্ছে সে, এই ছেলের জন্য এত পাগল হচ্ছে কেন প্রীতি? তার কি মাথা খারাপ? সাত সকালে পরপুরুষের ঘরে বেল চাপবে, সেটাও কোনো কারণ ছাড়াই। ছেলেটাকে তার সহ্যই হচ্ছে না, আর এই মেয়ে বারবার তারই নাম জপছে। কি ভাবছিস, নিয়ে যাবি না? শ্রেয়না ঘুমন্ত শ্রেয়ার দিকে তাকায় একবার। কাল রাতে ওই ফ্ল্যাটেই ঘুমিয়ে গিয়েছিল। মাঝ রাতে শ্রেজান গিয়ে নিয়ে এসেছে। ঘুমন্ত অবস্থায়ও নাকি আবরণের হাত ছাড়ে না, বাহু আঁকড়ে ধরে শুয়েছিল। শ্রেয়া ওই লোকদের এত বড় ফ্যান হলো কি করে? শ্রেয়নার বাহুতে মৃদুভাবে থাপ্পড় দেয় প্রীতি। অসহায় কণ্ঠে বলে।
নিয়ে যাবি দোস্ত? আমি বড় চিন্তায় আছি। কেন? বিছানার উপর ধরাপ করে বসে পড়ে প্রীতি, গালে হাত দিয়ে বলে, পরের সপ্তাহে অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম। আবরণ কি এই ভার্সিটিতে মাস্টার কমপ্লিট করবে? নিজের কপাল চাপড়ালো শ্রেয়না। প্রীতির মাথায় জোরে চড় দিল, কিরমির করে বলল, তা বের হয়ে যা আমার রুম থেকে, চোখের সামনে আসবে না একদম। প্রীতি মাথা ডলে অশ্রুসিক্ত পল্লবে তাকায়। আহ রে, এবার বেশ মায়া হলো শ্রেয়নার, নরম কণ্ঠে বলে উঠল, তুই লিভিং রুমে অপেক্ষা কর, আমি শ্রেয়নকে উঠিয়ে নিয়ে আসছি। ওই তাদের সাথে সারাদিন থাকে, সহজ হবে। ফট করে শ্রেয়নার গালে চুমু খেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় প্রীতি। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না। ওয়াশরুমে যাবে তার আগেই একটা কথা মনে পড়ে তার, সঙ্গে সঙ্গে বুকের ভেতর ঢিপ ঢিপ করতে থাকে। রাতে এক সাংঘাতিক কাজ করে ফেলেছে শ্রেয়না। শুভাকাঙ্ক্ষীকে চিঠি লিখে সুতো দিয়ে ব্যালকনির গ্রিলে বেঁধে রেখে এসেছে। শ্রেয়নার মনে বলছে লোকটা হয়তো নিয়েছে সেই চিঠি। ব্যালকনিতে তৎক্ষণাৎ পা বাড়ায় না শ্রেয়না, কেমন যেন অস্ত্রতা কাজ করছে ভেতরে। লোকটা কি তাকে খুবই ছেঁচড়া ভাববে? কিন্তু কেন ভাববে? আশ্চর্য, উনি তো আগে দিয়েছে চিঠি। এই যে হৃদয়েশ্বর, আপনি কার হৃদয়েশ্বর সেটা আমি জানি না, তবে হৃদয়েশ্বর তো। না হলে চিঠির শেষে এই নাম কেন লিখে দেন প্রতিবার? আমি কখনো কারো কাছে চিঠি লিখিনি, খুবই কাঁচা হাত আমার। আপনাকে ধন্যবাদ দিতে চাই, অসংখ্য ধন্যবাদ। একদিন দেখা করবেন। চিঠির শেষে কোনো ইতিটিতি লিখে দেয়নি শ্রেয়না, কি লিখেছে সেটাও জানে না। এতটুকু লিখতে গিয়েই সারা ঘরে কাগজ দিয়ে ভরে ফেলেছিল, হাত অসম্ভব কাঁপছিল। শ্রেয়না ভেবে পায় না এখানে কাঁপার কি আছে। সে কি প্রেম নিবেদন করছে? না তো, দেখা করার জন্য অনুরোধ করছে মাত্র। দুরু দুরু বুকে ব্যালকনির দিকে পা বাড়ায় শ্রেয়না। চিঠিটা কি আদৌ লোকটার হাতে পৌঁছিয়েছে, নাকি সেখানে অনাদরে পড়ে আছে? ব্যালকনির পর্দা সরিয়ে উকি দিতেই সেখানে একটা চিঠি দেখতে পায় শ্রেয়না। মুহূর্তেই মন খারাপ হয়ে যায় তার। শুভাকাঙ্ক্ষীর প্রতি রাগ অনুভব করলো সে। লোকটা এতই জাদ্রেল, তার চিঠিটা নেয়নি। বেচারা সারা রাত এখানে অবহেলায় পড়েছিল, আর কোনো দিন চিঠি লিখবে না শ্রেয়না। ধূপধাপ পা ফেলে এক টানে সুতো ছিঁড়ে চিঠিটা হাতে নেয় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে তার, এটা তো তার কাগজ না। চোখ মুখে উৎকণ্ঠা ফুটে ওঠে শ্রেয়না। দ্রুত তার সাথে ভাঁজ খুলে চিঠির। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায় বোকা শোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়া। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রয়স, কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ। গানের লাইনগুলো পারলে বুঝে নিও। দেখা করার হলে চিঠিপত্র দিতাম নাকি, বাটার টোস্ট। আমার ইচ্ছে করে তোমার কাছে যেতে, তোমাকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু আমি অপারগ। কোনো একদিন তোমার সামনে যাব, যেদিন তোমার মনে হৃদয় স্বরের প্রতি নরম হবে। তোমার চিঠি পেয়ে খুশি হয়েছে, সারা বাড়ির চিঠিটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। কতগুলো চুমু খেয়েছি জানো, আমার কল্পনার অর্ধাঙ্গিনী। জানতে পারলে লজ্জায় নুয়ে যাবে। আমার একাকিত্বে একটু সঙ্গ দিয়ে দেখো, তোমার পিছু ছাড়ব না। এতে তোমার হৃদয়েশ্বর। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় শ্রেয়না। লোকটা রাতেই চিঠি দিয়ে গিয়েছে, আর সে বলদের মতো ঘুমোচ্ছিল। ধুর, একটুর জন্য দেখতে পেল না। চিঠিটা হাতে নিয়ে চোখ মুখ খিচে নিঃশব্দে হাসে শ্রেয়না। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। হুট করেই নজর পড়ে তার গলায় বিশ্রীভাবে কামড়গুলোর দাগ। শ্রেজান কাল রাতে একটা মলম এনে দিয়েছে, সেটা ক্ষত স্থানে লাগালে দাগ মুছে যাবে।
ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার, মৃদু কণ্ঠে বলে, ওপরের ক্ষত তো মুছে যাবে, ভেতরের দাগ কি আদৌ মুছে যাবে কোনোদিনও? পরক্ষণে ঠোঁট এলিয়ে হাসে শ্রেয়না, বৃতৃষ্ণার হাসি। চিঠিটা ভাঁজ করে বুকের সাথে চেপে ধরে। অজ্ঞাত লোকটাকে ভরসা করতে ইচ্ছা করছে কারণ ছাড়াই। চিঠিটার থেকে কি সুন্দর স্মেল আসছে, লোকটার পারফিউমের ঘ্রাণ কি এটা? বুক ভরে শ্বাস নেয় শ্রেয়না, চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকে। কেমন যেন হালকা লাগছে তার, শান্তি আর শান্তি। তোমার লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না আপু। ভূতে পেরো নাকি? কাগজ নাকে ঠেকিয়ে হাসছো যে? প্রেমিক চিঠি পাঠিয়েছে? হঠাৎ শ্রেয়ার কণ্ঠ পেয়ে চমকে তাকায় শ্রেয়না, চোখ পাকায় সে। এতে খানিকটা গুটিয়ে যায় শ্রেয়া। তার পাশে সায়নকে শুয়ে থাকতে দেখে গালে টোকা দেয়। এটা এখানে কি করছে আপু? শ্রেয়া ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, তোর জেনে কাজ নেই, প্রীতি অপেক্ষা করছে, গিয়ে দেখা করে আয়। তার কাজ করে দিলে চকলেট কিনে দিবে। শ্রেয়াকে আর কে পায়। দ্রুত খাট থেকে নেমে এক ছুটে রুম থেকে বেরিয়ে যায়। শ্রেয়না সেদিকে তাকে স্বস্তির শ্বাস ফেলে। চিঠিটা ড্রয়ারের ভেতরে রেখে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। এই রাতে কোথায় ছিলে? আবরণ বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রশ্নটা করে বসেন নীরজ জাহিদ। বিচলিত হয় না আবরণ। গায়ের জ্যাকেটটা খুলে সোফার উপরে রাখে, ধপ করে বসে পড়ে সেথায়। টি টেবিলে থাকা টিভির রিমোটটা ছুঁড়ে মারে খানিকটা দূরে। জগ ভর্তি পানি উঁচিয়ে ধরে ঢকঢক করে গিলতে থাকে। সম্পূর্ণ ঘটনাই চুপচাপ দেখে নিলেন নীরজ জাহিদ। আবরণ পানি খেয়ে শেষ করতেই ফট করে বলে ওঠে, তুমি জেনে কি করবে? আমি বাড়ি আসি না, তোমারই তো সুবিধা। রাতে মেয়ে ছেলে নির্দ্বিধায় ঘরে আনতে পারো। তবে তো কথা কিসের? মুখে স্কচ টেপ লাগিয়ে রাখো। গা ছেড়ে দিল আবরণ। পকেট থেকে ফোন বের করে মনোযোগ সহকারে কিছু একটা দেখতে লাগলো। তার দিন দুনিয়া যেন ফোনের ভেতর। দিন যত গড়াচ্ছে তোমার অসভ্যতা সীমা ছড়াচ্ছে। হ্যাঁ, এরপর আমি একটু সহ্য করবো না বলে দিলাম। আমাকে টলারেট করতে বলেছে কে? নীরজ জাহিদ। বেশি কথা বাড়ালে মাথা ফাটিয়ে দেব। আবরণ জাহিদকে এখনো চেরোনি তুমি, সো বি কেয়ারফুল। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখে উপরোক্ত কথাগুলো বলে আবরণ। নীরজ জাহিদ নিজেকে শান্ত করলেন, এক হাতে কপাল ঘষলেন। সভায় বসে টিভির রিমোটটা তুললেন ফ্লোর থেকে। ব্যাটারি সেট করতে করতে বললেন, অপরাধীকে শাস্তি দিতে দিতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু নিজের ছেলের অপরাধ নির্মূল করতে পারছি না। ছ্যাঃ! কি অপরাধ করেছে? নীরজ জাহিদ টিভি অন করলেন, গালে হাত দিয়ে তাকালেন ছেলের দিকে। আবরণের দৃষ্টি এখনো ফোনের দিকে। স্কুলের মাঠের ঝামেলায় তুমি ছিলে না? ছিলাম। স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয় আবরণ। খানিক নড়ে চড়ে বসেন নীরদ। হ্যাঁ, তুমি কিছু করো বা না করো, তোমার নাম সবার আগে সামনে আসবে। আইজিপি নীরজ জাহিদের ছেলে তুমি, বুঝেছো? বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? আবরণ ঘাড় কাত করে তাকায় নীরজ জাহিদের দিকে। ফ্যাস ফ্যাস গলায় বলে, খুব ভালো করেই তোমার করা বালের উদ্দেশ্যখানা বুঝতে পারছি। তোমার নাম আমার কোশ্চেন কারো লাগবে না। তবু দেখো, ভাগ্যের পরিহাস, ভালো হোক কিংবা মন্দ, তোমার নামের সাথে আমার নাম জড়িয়ে যায়। কি করি বলো তো? নীরজ জাহিদ ঠোঁট চওড়া করে হাসলেন, গা ছেড়ে দিলেন সোফায়। বিরস কণ্ঠে বলেন, কিছুই করার নেই, তুমি আমার অংশ, আর মৃত্যুর আগ অব্দি আমার সাথেই জড়িয়ে থাকতে হবে তোমাকে। কিচ্ছু করার নেই, বুঝলে? আবরণ তার সুন্দর চুলে হাত বোলায়। ওমাইক হাসে। তোমাকে ত্যায্যবাব করে দিই? চমকায় নীরজ জাহিদ। হতভম্ব নেত্রে তাকিয়ে থাকেন ছেলের দিকে, যার চোখ মুখে শান্ত ভাব থাকলেও মস্তিষ্কে যেন অন্য কিছু চলছে। ফ্রেশ হয়ে খাবার খাও। 20 দিন। হাসে নীরদ, অরুতে হাত চাপড়ে বলেন, খাবে নাকি? না, খাওয়াবো আপনাকে। বালের প্যাচালা সহ্য হয় না, কানে হয় না। হালকা করে মরে গিয়ে উদ্ধার করুন আমায়। নীরজ জাহিদ মুখভঙ্গির গম্ভীর করে বসে রইলেন। পরক্ষণেই মৃদু হেসে বলেন, আমার মৃত্যু কামনা করার কালপিটের অভাব নেই, অন্য কিছু ট্রাই করো। আবরণ সজা হয়ে বসে, ঘাড়ে 2 হাত ভর দিয়ে বলে, তুমি বলতে চেয়েছো যারা তোমার মৃত্যু চায় তারা সবাই কালপ্রেট? অবশ্যই। মাথা ঝাঁকিয়ে প্রতি উত্তর করলেন নীরজ জাহিদ। আবরণ ঠোঁট বাঁকিয়ে হাসে। নাম নাম হলেও বাপ তো হস্টেল ওয়ার্ড ইউজ করতে পারছি না। ছাগলের সমুদ্রের জালে বাছা দেয়। এই আপনার নামের সাথে আমার নামটা ছাড়াতে পারলেই বাঁচে। দেখা যাবে কবে না আপনার সব চুলের কেসের ফাঁদে আমি পড়ে যাই। ওদের কে বোঝাবে?
আপনার নামের সাথে আমি জড়িত। সুযোগ পেলে আবরণ জাহিদ আপনাকে খুন করতে পেছপা হবে না। ছ্যা। আবরণ হুট করেই উঠে দাঁড়ালো। ফোন পকেটে পুরে বের হয়ে এলো নীরদ জাহিদ ভিলা থেকে। নীরদ সেদিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অচিরেই নিজের ভুল বুঝতে পারবে আবরণ জাইরি। আমি তোমার ভ্রান্ত ধারণা কখনোই পাল্টাবো না। তবে আমার বুক তৈরি রাখবো সেই দিনের জন্য যেই দিন তুমি নিজ থেকে পরম মমতায় আমার বক্ষস্থলে আশ্রয় নেবে, ঠিক সেই ছোট্ট আবরণের মতো, যে ঝগড়া শেষে ছুটতে ছুটতে বাবার বুকটা তার নিরাপদ পেয়ে হামলে পড়তো। কল আসে নীরদ জাহিদের ফোনে। ধ্যান ভাঙে তার। দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করেন। ডিপার্টমেন্ট থেকে কল এসেছে। ইয়াস। স্যার, একদল স্মাগলার আপনার ফ্যামিলির উপর অ্যাটাক করার পরিকল্পনা করেছে। আমরা যাদের ধরেছি তাদের থেকে একজন এসব নিউজ দিয়েছে। আমরা আপনাদের বাড়ির নিরাপত্তা বাহিনী পাঠানোর ব্যবস্থা করছি। আপনি ইমিডিয়েটলি আবরণকে বাইরে বের হওয়ার থেকে আটকান। আমরা আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ সরাসরি দেখছি স্যার। ওরা আবরণের কাছে পিঠে আছে। নীরদ জাহিদ কল কেটে দিলেন। পকেটে থাকা বন্দুকটায় কতগুলো গুলি আছে সেটা চেক করতে করতে বের হয়ে গেলেন বাসা থেকে। কানে ব্লুটুথ লাগিয়ে পায়ের গতি বাড়ালেন। দৌড়ে বের হয়ে গেলেন মেন গেট পেরিয়ে। এক হাতে হাজার জনকে লাশ বানিয়ে দেবার পরও যে বুকে বিন্দুমাত্র কাঁপন ধরেনি, আজ তার বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। দূর থেকে আবরণকে দেখা যাচ্ছে। ফুটপাত ধরে হেলে দুলে হাঁটছে সে। ফোনে কিছু একটা করছে। গায়ে সাদা রঙের একটি টি শার্ট, কালো ট্রাউজার। আশেপাশে কোথাও তার ধ্যান নেই। ফোনের ভেতরে যেন ঢুকে যাবে। পেছন থেকে ছেলের নাম ধরে বার কয়েকের ডাকেন নীরদ, কিন্তু আবরণের যেন হেলদোল নেই। আবরণ, দাঁড়াও, দাঁড়াতে বলেছি তোমায়। ততক্ষণে নীরদের পিছু পিছু গার্ডরাও ছুটে এসেছে। তাদের হাতে বড় বড় বন্দুক। তারা জানে না কি হয়েছে, তবে আবরণকে দাঁড় করাতে হবে। এটাই যেন মুখ্য বিষয়। আবরণ, আইসো স্টপ। আবরণ হঠাৎ দাঁড়িয়ে যায়, যেন শুনতে পেয়েছে নীরদের কণ্ঠ। জান আসে নীরদের শরীরে। ব্রুকুসকে পিছনে তাকায় আবরণ। নীরদের সাথে সকল গার্ডদের দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে আসে তার। স্বভাবসুলভ তার অতি প্রিয় চুলগুলোয় হাত বোলায়। নীরদ আবরণকে দাঁড়িয়ে যেতে দেখে পা টেনে সেদিকে এগোয়। হঠাৎ তাদের দুজনের মাঝে একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক কষে। চমকায় নীরদ। শুট করে বসে গাড়িটার উদ্দেশ্যে, কিন্তু আফসোস, গাড়িটা বুলেট প্রুফ হওয়ায় কিছু হয় না, শুধু ফাটল ধরে কাছে। নীরদের থেকে অনুমতি পেয়ে সকল গার্ড গুলি ছুটতে থাকে। ততক্ষণে গাড়ি চলে গিয়েছে। গাড়ির সামনে থেকে সরতেই ওপাশে আবরণের নিথর দেহটা পড়ে থাকতে দেখে নীরদ। থমকে যায় তিনি। সাদা রঙের টি শার্ট, টকটকে লাল। কলকল করে রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। কতগুলো গুলি লেগেছে ছেলেটার গায়ে। একটা, দুটো, তিনটে, নাকি এর চেয়েও বেশি। পা বাড়ায় না নীরদ, সেখানেই জমে যায় তিনি। ইতিমধ্যে 3 গাড়ি ভর্তি পুলিশ আসে। দ্রুত আবরণকে নিয়ে গাড়িতে উঠে তারা। তাদের পোশাক খুলে কোনো মতে আবরণের শরীর বেঁধে দেয়, যাতে করে রক্ত পড়া বন্ধ হয়। নীরদ জাহিদ বসে আছেন আবরণের পাশে। ছেলের গায়ে হাত দিতেই দ্বিধাবোধ হচ্ছে। হসপিটাল বেশি দূরে নয়, কয়েক মিনিটেই দূরত্ব। ছেলের যদি কিছু হয়ে যায়। নিষ্পাপ মুখশ্রী আবরণের। লম্বা চুলগুলো চোখের উপর লেপ্টে আছে। রক্ত ছিটকে চোখে মুখে লেগেছে তার। ফর্সা ফোলা আদুরে গাল দুটোতে রক্তের ছাপ। সুন্দর চোখ দুটো বন্ধ। চোখের কার্নিশ বেয়ে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ঘন পাপড়িগুলো ভেজা, যেন ছেলেটা ঘুমাচ্ছে। বুকে পাহাড় ভেঙে পড়ে নীরদের। আবরণের গায়ে তার পছন্দের সাদা রঙের টি শার্ট। ছেলেকে ছুবে না, তিনি একটু স্পর্শ করবে না। আবরণকে কয়েকজন পুলিশ ধরে রেখেছে। হাতটা সিটের বাহিরে ঝুলছে। বাম হাতটায় শক্ত করে চেপে ধরা ফোনটা এখনো অন করে রাখা। নীরদ জাহিদ একজনকে ইশারা করতেই সে মোবাইলটা নীরদের হাতে দিল। ফোনের স্ক্রিনে তাকাতেই কপালে গভীর ভাঁজ পড়ে তার। একটা মেয়ে, যে কিনা পড়ার টেবিলে বসে পাতায় কিছু একটা লিখছে। সারা ঘরে সাদা পাতার
স্তরণ যেন লিখছে, মন মতো না হলে সেটা ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর পর আবার অন্য একটা কাগজ বইয়ের উপর থেকে নিয়ে বুকে জড়াচ্ছে। গভীর ঘ্রাণ নিচ্ছে তা থেকে। হাত কাঁপছে নীরজ জাহিদের। এক পলক তাকালো ছেলের নিথর দেহটার দিকে। এখনো রক্ত পড়া বন্ধ হয়নি, তার পায়ের নিচে আবরণের রক্ত। ছেলে কি তাকে ক্ষমা করবে? আর কতদিন এভাবে চলবে দোস্ত? যতদিন আমরা তোর সাথে আছি। সানির কথায় মীরাব হালকা হাসে। টেবিলের উপরে পা তুলে দিয়ে হাত দুটো বগল দাবা করে বলে, আমি একটা এতিম ছেলে ভাই, তোরা এত জ্বালাস কেন? এত ঋণ আমি শোধ করব কি দিয়ে? তোর বউ দিয়ে, হারামজাদা। আমার মা বাবা তো দেশে নেই, ধরতে গেলে আমি এতিম। এত কথা পারাস কেন? জায়গা মতো লাথি দিব। মীরাব ভ্রু কুঁচকায়। সানির কাঁধ চাপড়ে বলে, কি রে ভাই, আবরণের মতো হয়ে যাচ্ছিস যে? সমস্যা কি তোর? সানি ঘাড় ডলে, মিনমিন করে বলে, এক্সাম সামনে, প্রিপারেশন নিলাম না, কি করব? সারা বছর কি করেছিস? পরীক্ষা হলে সব গুলিয়ে যায়। গার্ডের সুন্দরী ম্যাডাম পড়লে তো কথাই নেই। মীরাব সন্ধিহান দৃষ্টিতে তাকায়। শালা দেখেই মনে হয় না এত বুঝিস তুই। তলে তলে চৌরাস্তা চলে গিয়েছো বন্ধু। সানি উত্তর দেয় না। টিভি চলছে, তবে সেখানে মনোযোগ নেই। আমি এটা বুঝতে পারি না, সারা বছর টই টই করে ঘুরে পরীক্ষায় এত ভালো মার্কস কি করে পাই আবরণ? নকলও তো করতে দেখি না। মীরাব দাঁত কেলিয়ে হাসে, চেপে ধরে সানির ঘাড়। ধুম ধুম করে কিল বসিয়ে দেয় তার পিঠে। ব্যথায় কেকিয়ে উঠে সানি, ঠোঁট উল্টে বলে, মারলি কেন? মীরাব গাল ঘষতে ঘষতে বলে, ইচ্ছে হলো। শোন, তোকে একটা সিক্রেট বলি। সারাদিন আবরণ ফোনে কি করে জানিস? উৎসুক দৃষ্টিতে তাকায় সানি। মীরাব হাত ঝাড়া দিয়ে বলে, আমি কষ্ট করে যেসব নোটস কালেক্ট করি সবগুলোর ছবি তুলে ফোনের ভেতর হামলা চালায় সে। সারাদিন সেগুলোই জপতে থাকে। চোখ বড় হয়ে আসে সানির, গম্ভীর কণ্ঠে বলে, খুবই ইন্টেলিজেন্ট ছেলে। বাসায় গিয়েছে সেই কখন, এখনো ফিরছে না যে? কল লাগা সানি, ফোন নিয়ে আয়। তুই যা। তোকে বলেছি। তুই যাবি? মীরাব হতাশ হয়, নরম স্বরে বলে ওঠে, আমি অসুস্থ ভাই। বালের অসুখ, সারাদিন হাত পা নাচিয়ে ঘুরছো, আবার অসুখ। সর, তাহলে চটকানা দিমো। মীরাব ফুঁসে ওঠে। সানির চুল টেনে দিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। সেদিকে গরম চোখে তাকিয়ে থাকে সানি। ফোন এনে ধপ করে সোফায় বসে পড়ে মীরাব। এতে খানিক কেঁপে ওঠে সানি, তবে কিছু বলে না। চুপচাপ চ্যালেঞ্জ পাল্টাচ্ছে। কোনোটাই মন মতো না, সব কিছু বোরিং লাগছে। আবরণের নাম্বার ডায়াল করে মীরাব, নো রেসপন্স। রিং হচ্ছে, ধরছে না। বিরক্ত হয় মীরাব। এই ছেলে এত দায়সারা ভাবে কেন চলে? কখনো প্রথম কল রিসিভ করে না, পর পর কল দিতে থাকে। রিং হচ্ছে, কপাল কুঁচকায় মীরাব। কল কেটে যেতেই দাঁত চেপে পুনরায় ডায়াল করে। আচমকা সানির চিৎকারে হাত কেঁপে উঠে মীরাবের। ফোন পড়ে যেতে নিয়েও পড়ে না। গরম চোখে তাকায় সানির দিকে, যে এই মুহূর্তে হা করে টিভির দিকে তাকিয়ে আছে। মীরাব ভ্রু কুঁচকে নিজেও ঘাড় সোজা করে টিভির পর্দার দিকে তাকায়। কুঁচকে যাওয়া ভ্রু শিথিল হয়ে আসে। আইনজীবী নীরজ জাহিদের নেতৃত্বে কয়েকদিন আগে একদল স্মাগলার আটক করা হয়েছে। বড় কোনো দলের সাথে যুক্ত তারা। তাদের মুখ থেকে দলের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ টিম। তবে তারা খুব দুর্নদ্রর। আইনজীবী নীরজ জাহিদের একমাত্র ছেলে আবরর জাহিদ, যার উপর আজ সকালে অপরাধীর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন আবরণ জাহিদ। আইসিইউতে ভর্তি তিনি, অবস্থা খুব শোচনীয়। এখনও অবধি জানা যায়নি তার অবস্থা। ডাক্তাররা নিশ্চিত দিতে পারছে না। বলা যায় 3টে অথবা 4টে গুলি লেগেছে তার শরীরে। অপরাধীরা কি সক্ষম হবে নীরজ জাহিদকে টলাতে? গোপন সূত্রেও জানা গেছে আইনজীবীর সাথে মীমাংসায় আসতে চেয়েছিল তথাকথিত মাফিয়ার দল, কিন্তু নীরজ জাহিদ নিজেই সততার ক্ষেত্রে খুবই সচেতন, যার ফলস্বরূপ পরিবারের উপর হামলা করার হুমকি আসে। দমেন না নীরজ জাহিদ। আজ তার ছেলের অবস্থার জন্য তবে কে দায়ী? ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। পরবর্তী নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। টিভির সামনে হতভম্ব হয়ে বসে আছে শ্রেয়না। শ্রেয়া নিজের রুমে, তাকে ডাকলো না শ্রেয়না। তড়িঘড়ি করে চ্যালেঞ্জ পাল্টে দিল। শ্রেয়া দেখলে নিশ্চয়ই কান্না জুড়ে দিবে। শ্রেজান তার পাশেই বসা ছিল। দু ভাই বোনের চোখাচোখি হয়। শ্রেজান উঠে দাঁড়ায়, শ্রেয়নার উদ্দেশ্যে বলে, তুই বাসায় থাকিস, আমি হসপিটাল থেকে একটু ঘুরে আসি। কিন্তু ভাইয়া সেখানে প্রেস মিডিয়ার লোকজন দিয়ে ভর্তি, আবারও অসুস্থ হলে যেও। ঘরের দরজা খুলবি না, আমি আসছি।
শ্রেয়নার কথা শুনে না সৃজন। কপালে ভাঁজ ফেলে বসে থাকে শ্রেয়না। বুকটা দুরুদুরু করছে, চোখের সামনে ভেসে ওঠে আবরণের হাসি মুখ, কুঁচকে রাখা কপাল, নিজস্ব ভঙ্গিমায় চুলে বোলানো হাত, সেই আদুরে দুটো গাল। ছেলেটা কি তবে মারা যাবে? নিজের মাথা ঝাঁকায় শ্রেয়না। আবরণের জন্য তার খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। ছেলেটা এখনো বাচ্চা, বেবি ফেসটায় অসংখ্য মায়া ছড়াছড়ি। সারাদিন ছোটাছুটি না করে থাকতে পারে না। এখন হসপিটালের বেডে কি করে শুয়ে আছে চঞ্চল ছেলেটা। হয়তো জ্ঞান নেই, না হলে শ্রেয়নার মনে হচ্ছে যদি আবরণ উঠে যায় তবে হসপিটালে আগুন লাগিয়ে হলেও বের হয়ে আসবে হসপিটাল থেকে। ফ্ল্যাটে এসে শ্রেয়নার মুখোমুখি দাঁড়িয়ে সেই পরিচিত স্টাইলে সুন্দর চুলগুলোতে হাত বুলিয়ে বলবে, চলে এসছে মিস সিনিয়র। মাদারফাকার আসতে দিচ্ছিল না, সব জ্বালিয়ে পুড়ে ছাই করে চলে এসছে। আবরণ জায়েদকে আটকানোর চারটেখানে কথা না, আবলশ্রোতা। আনমনে হেসে দেয় শ্রেয়না। যাই হোক, ছেলেটার সাথে তার একটা ঝামেলার সম্পর্ক ছিল, তবুও তার পরিচিত। এত কঠিন মৃত্যু হবে বাচ্চা ছেলেটার, মেনে নিতে পারছে না। এসব কি হচ্ছে? সৃজন দ্রুত পদে হসপিটালে প্রবেশ করে। রিসেপশনে গিয়ে আবরণ জায়েদ নাম বলতেই তাকে সব ইনফরমেশন দিয়ে দেয়। সৃজন সেদিকে পা বাড়ায়। হসপিটালের চারপাশে সিকিউরিটি গার্ড, প্রেস, মিডিয়া, লোকজনের অভাব নেই। যে যা পারছে মন মতো ঘষা মাজা করে নিউজ ছাপিয়ে দিচ্ছে। কয়েকটা বাক্য কানেও এসেছে সৃজনের। রাগ হচ্ছিল তার। চতুর্থ ফ্লোরে এসে লিফট থামতেই বেরিয়ে আসে সৃজন। এখানে বাহিরের কারো আসা নিষেধ। সৃজনের জন্যও সহজ ছিল না। নির্দিষ্ট এক কোড দেখিয়ে পরেই ভেতরে আসতে পেরেছে। আসসালামু আলাইকুম স্যার। কারো গমগমে কণ্ঠে নীরজ জায়েদ মাথা তুলে তাকায়। সৃজনকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল থেকে হাত নামান তিনি। সৃজন এগিয়ে এসে নীরজ জায়েদের সামনে দাঁড়ান, গম্ভীর কণ্ঠে বলে, ক্রিমিনালদের ধরা হয়েছে? না। এনি এভিডেন্স? মাথা নাড়ায় নীরজ জায়েদ, শান্ত গলায় বলেন, গাড়ির পিছু নিয়ে তাদের অবস্থান সম্পর্কে জানা গেছে। টিম তৈরি হচ্ছে অ্যাটাক করার জন্য। সৃজন মুখে হাত বোলায়, ততস্থ পায়ে এগিয়ে যায় আইসিইউর দিকে। কাছে হাত রাখে সৃজন। ডাক্তাররা আবরণের বডিতে কিছু একটা করছে। মুখে অক্সিজেন লাগানো, নির্জীব দেখাচ্ছে দূর থেকে। সুন্দর চুলগুলো এখনো লেপ্টে আছে চোখের উপর। আলাদা একরকম সৌন্দর্য ফুটে উঠেছে তাতে। স্যার, আপনার সাথে একটু দরকার ছিল, এদিকটা আসবেন প্লিজ। সৃজন ঘাড় ঘুরিয়ে তাকায় ইন্সপেক্টর সিনহা মাহমুদের দিকে। নিঃশব্দে এগিয়ে আসে সৃজন। সিনহার সাথে করিডোরের এক পাশে গিয়ে দাঁড়ায়। বলুন। স্যার, আবরণকে আঘাত করার পর গাড়িটা যে জায়গায় গিয়েছে তার পাশে জঙ্গল পেরিয়ে একটা ছোট্ট নদী আছে, সেখানে অনেকগুলো মেয়ে বন্দি আছে। রাতে জাহাজ আসবে, স্মাগলাররা মেয়েগুলোকে তাতে তুলে দেবে। আর হ্যাঁ, তাদের সাথে কিন্তু ছোট বাচ্চারাও আছে। যা করা ভেবেচিন্তে করতে হবে। আমরা চাই না আমাদের কোনো লোক ওদের কবলে পড়ুক। ইতিমধ্যে আমাদের গুপ্তচর পাঠিয়ে দিয়েছি সেখানে। সৃজন ঘাড় ডলে তির্যক চাহনি দেয় সিনহার দিকে। খানিক ইতস্তত করে সিনহা। সৃজনের এহেন দৃষ্টির কারণ ধরতে পারে না। সে কি ভুল কোনো ইনফরমেশন দিচ্ছে? মিস্টার সিনহা, যুদ্ধক্ষেত্রে জিততে হলে কিছু খোয়াতেও হয়। হানো চিন্তা নিয়ে যাত্রা শুরু করলে এগোনোর বল পাবেন কি করে? সিনহা কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সৃজন খুবই বিচক্ষণ মানুষ। নীরজ জায়েদ শুধু শুধু কি সৃজন আলমকে নিজের ডান হাত বানিয়েছেন? বাহিরের কেউ জানে না সৃজনের সম্পর্কে। ইনফ্যাক্ট তাদের ডিপার্টমেন্টের মধ্যেও খুব কমই লোকই জানে। সকল প্রস্তুতি ঠিকঠাক গ্রহণ করুন, রাতে মিশনে যেতে হবে। ইয়েস স্যার। সৃজন গম্ভীর আদলে কিছুক্ষণ হাত বোলায়। কপালে এক আঙ্গুলের সাহায্যে চেপে ধরে কিছু ভাবতে থাকে। তার মস্তিষ্ক কিছু একটা অঘটনের ইঙ্গিত দিচ্ছে। সেটা কি হতে পারে? কিসের বিপদ আসতে পারে আবার? ফট করে চোখ মেলে সৃজন। পকেট থেকে ফোন বের করে নির্দিষ্ট নাম্বার ডায়াল করে। একবার রিং হতেই ফোনটা রিসিভ হয়। আমার বাসায় সিকিউরিটি পাঠাও ইমিডিয়েটলি। 1 সেকেন্ড দেরি হলে জান নিয়ে নিব। বলেই কল কেটে দেয় সৃজন। হন্তদন্ত হয়ে এগিয়ে যায় সে। নীরজ জায়েদ ডেকে উঠেন সৃজনকে। সোজান, তোমার বাসায় সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছি। তারা এতক্ষণে পৌঁছে গিয়েছে হয়তো। সৃজনের পা থেমে যায়, কপাল বেয়ে ঘাম ঝরছে। পিছিয়ে আসে সৃজন। নীরজ জায়েদের মুখোমুখি দাঁড়ান। আমার জন্য যাচ্ছি না,
রাতের মিশনের প্রিপারেশনের কতটুকু নেওয়া হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। আপনি ভেঙে পড়বেন না, আবরানের কিছু হবে না। কি নিয়ে চিন্তিত তুমি? শান্ত চোখে তাকায় সৃজন। নীরজ জাহিদ খুবই বুদ্ধিমান লোক, বেশ ধরতে পেরেছে সৃজনের মনের অবস্থা। কেউ একজন জেনে গেছে আমি আপনার হয়ে কাজ করি, আপনার বিশ্বস্ত গুপ্তচর আমি। মনে হচ্ছে বাসায় হামলা হবে। কথাটা বলে কেমন অস্থির হয়ে পড়ে সৃজন। নীরজ জাহিদ তাকে আশ্বাস দেন, উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখেন। চিন্তা করো না, তোমার বাসার সেফটি আমার দায়িত্বে। পুনরায় মৃদু হেসে বলেন, ভেবো না নিজের ছেলে সামনে থাকা অবস্থায় যে তাকে রক্ষা করতে পারে না, সে কি করে আমার পরিবারকে রক্ষা করবে। আমার ছেলে আবরণ জাইদি একটাই, চরম অবাধ্য সে। তোমার বোনকে ফোন করে বলে দাও জানালা দরজা বন্ধ করে যেন ঘরে বসে থাকে। জি। মিরাব আর সানি ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে। তাদের বাধা দেয় গুটি কয়েক মিডিয়ার লোক। হুড়মুড় করে সামনে এসে দাঁড়ায়, প্রশ্ন করতে থাকে একের পর এক। রাগ উঠে যায় মিরাবের, মাইকটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে ভিড়ের মধ্যে। মুহূর্তেই সেটা লোক সমাগমের ভিড়ে পায়ের তলানিতে পৌঁছে যায়। সবাইকে এড়িয়ে সানি ও মিরাব দুজনের হাত চেপে ধরে বের হয়ে আসে ভিড় থেকে। তাদের দুজনকে দেখে ইন্সপেক্টর সিনহা এগিয়ে আসে। মিরাব চিনে ওনাকে। স্যার আবরণ। মিরাবের কণ্ঠ কাঁপছে। ইন্সপেক্টর সিনহা তাদের দুজনকে নিয়ে আবরণের কেবিনের দিকে রওনা দেয়। বুক দুরদুরু করে কাঁপছে দুই বন্ধুর। সানির গাল বেয়ে ইতিমধ্যে পানি গড়িয়ে পড়ছে। অতি নরম মনের মানুষ সানি। মিরাব নিজেকে কন্ট্রোল করতে জানে। সানিকে সে নিজেই সামলাচ্ছে, অথচ বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছে তার। আমার ভেতরটা জানে। অদ্ভুত দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকায় শ্রেয়না। বোন তার চুল আঁচড়াতে ব্যস্ত। আবরণের দুর্ঘটনার সংবাদ এখনো পৌঁছায়নি শ্রেয়ার কানে। জানতে পারলে কেমন রিয়াকশন করবে কে জানে। ওভাবে কি দেখো, আমি জানি কত সুন্দর দেখতে আমি, তাই বলে নজর দেবে আপু? মুখ বাঁকায় শ্রেয়না। এখন সন্ধ্যা নেমে এসেছে, মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ আগে। শ্রেজান একবার কল করে শুধু বলেছিল দু বোন যেন ঘরেই থাকে, দরজা জানালা বন্ধ রাখে, ব্যালকনিতেও যাওয়া নিষেধ। পরিচিত কেউ ডাকলেও যেন দরজা না খুলে। চরম অবাক হয়েছিল শ্রেয়না। হঠাৎ শ্রেজান এসব কি বলছে। পরক্ষণেই তার মনে পড়ে রুহিদের সাথে ঝামেলার কথা। সেই কারণেই হয়তো শ্রেজান ভয় পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কিসের ঝামেলা চলছে। শ্রেয়া এসে শ্রেয়নার কোলে বসে গলা জড়িয়ে ধরে, টুপ করে চুমু খায় বোনের গালে। শ্রেয়নার ধ্যান ভাঙে, দৃষ্টি নিচু করে ছোট বোনের দিকে তাকায়। শ্রেয়ার গোল গোল টমেটোর মতো গাল দুটো ঠোঁট চেপে চুমু খায়, হাত দিয়ে আগলে নেয় তার গাল। মনে পড়ে আবরণের কথা। হুট করে কেমন যেন ঠেকছে তার। আবরণের গাল দুটো কি এখনো আদরে দেখাচ্ছে নাকি চ্যাপটা হয়ে গেছে? ইস, বাচ্চা ছেলেটা কতগুলো গুলি খেলো। কেমন বাপ আইজিপি, নিজের ছেলেকে নিরাপত্তা দিতে পারে না। এখন আবরণ জাহিদের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবেন? আপু কোথায় হারালে? আবরণের কাছে যাই, সারাদিন দেখি না। আবরণ জাহিদ আমার খোঁজও তো নিল না, পাষাণ লোক। হাসে শ্রেয়না, বোনকে কোলে তুলে রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে দিয়ে নিজের ব্যাগ আনতে গেল। ব্যাগ থেকে একটা চকলেটের বাক্স হাতে ধরিয়ে দেয় শ্রেয়ার। ফোন বোনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুমি কার্টুন দেখো, আমি ভাইয়ার রুম থেকে আসছি, তোমার কেক বানিয়ে খাওয়াবো। শ্রেয়া মিষ্টি হাসে, আচ্ছা বলে মাথা দুলায়, মনোযোগ দেয় কার্টুনে। শ্রেয়না রুম থেকে বেরিয়ে আসে, শ্রেজানের রুমে প্রবেশ করে। রুহি আর শ্রেজানের মাঝে আসলে হচ্ছে কি, এটা সে ঠিকই ধরতে পেরেছে যে শ্রেয়ানাকে নিয়েই এত ঝামেলা। এতদিন তো সব ঠিক ছিল। রুহির ডায়েরি লেখার অভ্যাস আছে, তাই শ্রেয়না টেবিলের দিকে গেল। টেবিলের উপরে ডায়েরি রাখা, মোটা কালো রঙের ডায়েরিটা চোখের সামনে মেলে ধরল। শুরুতে শ্রেজান আর রুহির লাভ স্টোরি, সেই সাথে বিয়ের ঘটনা সুন্দরভাবে সাজিয়ে লেখা রয়েছে। শ্রেয়না আর শ্রেয়াকে নিয়ে সুন্দরভাবে রুহির অনুভূতিগুলো ফুটিয়ে তোলা। প্রশস্ত হাসে শ্রেয়না। রুহি সত্যি খুব ভালো মেয়ে, তাদের কি সুন্দর আগলে রাখে। পরের পেজগুলোতে চোখ বোলাতেই কপালে ভাঁজ পড়ে শ্রেয়নার। ওষ্ঠ জোড়া কামড়ে ধরে সে।
পর পর পাতা উল্টাচ্ছে শ্রেয়না। যত এগোচ্ছে কপালে ভাঁজ গাঢ় থেকে গাঢ় হচ্ছে, চোখের কোণে পানি জমা হচ্ছে, নরম মিশ্রণ ঠোঁট জোড়ায় কম্পন ধরছে। চোখ ঝাপসা হয়ে আশায় আর এগোতে পারে না শ্রেয়না। ঠাস করে বন্ধ করে দেয় ডায়েরিটা। চোখ বন্ধ করে ফুঁপিয়ে ওঠে শ্রেয়না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙ্গাল। যত বড়ই অপরাধী হোক না কেন, তারও কিছু দুর্বলতা থাকে, যেটাকে প্রাণ ভোমরাও বলা যায়। লাইফ নিয়ে সিরিয়াস না হওয়া ব্যক্তিটাকেও গোপনে জিজ্ঞেস করো, তারও কেউ আছে যাকে নিয়ে সে প্রচণ্ড সিরিয়াস। আসলে আমাদের জীবনে আগে হোক বা পরে, গোপনে কিংবা প্রকাশে, এমন কেউ থাকে যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, যাকে নিজের করার প্রয়াসে ছটফট করি। তারা আমাদের সামনে থাকুক কিংবা না থাকুক, তাদের অনুপস্থিতি ভীষণ পীড়াদায়ক হয় আমাদের জন্য। শ্রেয়নার অবস্থাও সেরকমই। অজ্ঞাত লোকটাকে মন দিয়ে বসেছে। খুব দ্রুতই যেন ব্যাপারটা ঘটে গেল। আজ 7 দিন হয়ে গিয়েছে। লোকটার কোনো চিঠি নেই, না আছে উপহার। হুমকি দিয়েও কেউ পত্র পাঠায় না। দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারাদিন বাড়িতে বসে থাকে শ্রেয়না, ঘরের এক কোণায়। ভেতরে পুড়ে যায় তার। কই তেমন স্পেশাল কিছু ছিল না তো চিঠিগুলোর মধ্যে। কিছু অনুভূতি মিশ্রিত অগাছল প্রেমময় বাক্য, কিছু মিথ্যা হুমকি ধামকি, ব্যাস এতটুকুই। হ্যাঁ, কিন্তু শ্রেয়নার কাছে এটাই অনেক। কেউ কখনো এভাবে ট্রিট করেনি তাকে, করেনি তো। কেউ এভাবে কখনো তাকে চিঠি দিয়েছে, দুটো মন খুলে কথা বলেছে, তাকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছে? না তো, কেউ করেনি, কখনো করেনি। লোকটার মায়ায় পড়ে গেল কি শ্রেয়না, নাকি ভালোবেসে ফেলেছে? কি আশ্চর্য, ভালোবাসা এত জলদি হয়, এত সহজেই। কিন্তু সে তো ভালোবেসে ফেলেছে, ভালোবাসতে ইচ্ছে করছে। কি হবে এখন? অজ্ঞাত লোকটা আদৌ কোনো পুরুষ, নাকি তার সাথে কেউ প্র্যাঙ্ক করছে? ডুকরে উঠে শ্রেয়না, হাত পা ছোটাছুটি করলো কিছুক্ষণ, মুখ ঢেকে ফুপিয়ে উঠল। সে কি বলেছিল কেউ তার জীবনে আসুক, এভাবে মায়ায় বেঁধে চলে যাক? তবে কেন এলো, কেন কেন? আর কি দেখা দেবে না, কেন দেবে না? এসেছিল কেন? শ্রেয়না তাকে আসতে বলেছিল? বলেনি তো। তাহলে লোকটা কেন তার সাথে যোগাযোগ করছে না, দুটো কথা বলছে না? বুকের ভেতর চিনচিন ব্যথা করে শ্রেয়নার। এ কি ধরনের যন্ত্রণা? এরকম তো কখনো হয়নি। এটা কি ধরনের অনুভূতি, যা মস্তিষ্ক সহ মনকেও নাড়িয়ে দিচ্ছে? ধ্যান ধরে বসে আছে শ্রেয়না, উস্কো শুষ্কো চুলগুলো এলোমেলো করে রাখা। কয়েকদিন হলো আশ্রে না কে জানে, মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে, চেহারার রঙও ফ্যাকাশে। রুগী রুগী লাগছে শ্রেয়নাকে। কোমর ছড়ানো চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর ঢোক গিলছে শ্রেয়না। সেদিন রুহির ডায়েরির লেখাগুলো পড়ে ভীষণ অস্থির অস্থির লাগছিল। এখনো রেশ কাটেনি, মাথা ধরে যায় তার। আসলে দোষটা কার? কাকে দেবে দোষ? সেজান, রুহি, নাকি শ্রেয়না আর শ্রেয়া দোষী? কোন মেয়ে নিজের সন্তানের মুখ না দেখতে চায়? সবাই একটা আকাঙ্ক্ষায় থাকে, তার বাচ্চা হবে, তার সন্তান, যাকে নিয়ে মনের ভেতর এক আকাশ পরিমাণ জল্পনা কল্পনা বিরাজ করবে। কার সেই শখটা থাকে না? রুহিরও আছে। তবে সেজান যে নারাজ, রুহির জন্য চিন্তা নেই তার। যত বিপদ তো তাকে নিয়ে। রুহি পরের মেয়ে, যতই সেজানকে ভালোবাসুক, নিজের সন্তান হলে কতটুকুই বা দেখবে শ্রেয়না আর শ্রেয়াকে। শ্রেজান পিতৃত্বের স্বাদ পেয়ে যদি বোনদের ভুলে যায়, এটা সে কি করে সহ্য করবে? রুহি বারবার বলে আসছে শ্রেজানকে সে বাচ্চা নিতে চায়। শ্রেজান প্রতিবারই ধমক দিয়ে নিষেধ করে দিয়েছে, না হয় কথা এড়িয়ে গেছে। রুহি চেষ্টা করছে শ্রেজানকে রাজি করানোর। শ্রেজান আলম সে, কথার নড়চড় হয় না। অগত্যা রাগে দুঃখে এহেন কাজ করে বসেছে রুহি। রায়ানকে দিয়ে শ্রেয়নার ক্ষতি করাতে চেয়েছিল। শ্রেয়নার গাল বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ে, পাথরের মতো বসে থাকে। রুহি একবার একবার যদি তার মনের কথা তাকে বলতো, সে কি ভাইকে রাজি করাতে পারতো না? ব্ল্যাকমেল করে হলেও ভাইকে রাজি করাতো শ্রেয়না। তারও তো শখ, ছোট একটা বাচ্চা থাকবে তাদের পরিবারে, শ্রেয়ার সর্বদা খেলার সাথী হিসেবে।
শ্রেয়না একাকিত্বের সঙ্গী হবে বাচ্চাটা। আর সৃজন, কোন পুরুষ চাইবে না তার বাচ্চা না হোক? সবারই তো ইচ্ছে থাকে নিজের একটা বাচ্চার। সম্পর্কের গেরাকলে পড়েছে সৃজন। শ্রেয়না এসব জানতে পারলে অবশ্যই সাহায্য করত রুহিকে। মেয়েটা তাকে একটুকু কি ভরসা করতে পারল না? এত বছরে এই জানলো তাকে। মেয়ে হয়ে একটা মেয়ের সাথে নিকৃষ্ট কাজটা কি করে করলো রুহি? বুকটা কি কাঁপেনি তার? শ্রেজানের ফোন আলাপ শুনে নিয়েছিল শ্রেয়না। রুহির সাথে কলে তর্কাতর্কি করছিল। ভাইয়ের কথা শুনে যা বোঝার বুঝে নিয়েছে সে। পৃথিবীতে কে আপন? একজন মেয়েকে বিশ্বাস করা যায় না। যেখানে এক নারী অন্য নারীর নিরাপত্তা দিতে পারে না, সেখানে আর কাকে বিশ্বাস করা যায়? চিঠি প্রদানকারীর কোনো খবর নেই। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। রুহির ব্যাপারটা মাথায় গেঁথে আছে। ওদিকে শ্রেয়জানের আচরণও কিছুটা সন্দেহজনক ঠেকছে। ভোরে উঠে বাহিরে যায়, বাড়ি ফিরে শেষ রাতে। অফিসে কত কাজ করে শ্রেয়জান, তাকে ছাড়া কি কোনোভাবেই কাজ সম্পূর্ণ হয় না? কোথায় আপনি? কোথাও একটু শান্তি পাচ্ছি না আমি। একটু শান্তি দিবেন? কত কষ্ট হচ্ছে আমার, একটু আগলে নিবেন। মাথা এলিয়ে দেয় বিছানায়। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তরল গড়িয়ে পড়ে, সেই সাথে নিদারুণ এক দীর্ঘশ্বাস। ঠোঁট কামড়ে ফোনে গেম খেলছে মীরাব। তার কাঁধে মাথা রেখে সানি ঘুমাচ্ছে, হাতে একখানা বই। সারা রাত জেগে পড়ছে, একটু শান্তিতে ঘুমাবে সেই সুযোগও নেই। গেম খেলার জন্য কিছুটা নড়াচড়া করছে মীরাব। গভীর ঘুমেও কপাল কুঁচকে রেখেছে সানি। ঘুমন্ত অবস্থায়ও প্রচুর বিরক্ত হচ্ছে সে। কিরে সাদা বকের দল, আমি অসুস্থ মানুষ, সেবা যত্ন না করে চিল মারাচ্ছিস? মাদারফাকারের নাতি, ওঠা আমায়। আবরণের কণ্ঠস্বর পেতেই চমকে হাত থেকে ফোন পড়ে যায় মীরাবের। ঠাস করে পড়ে, সেটার স্থান হয় ফ্লোরে। মীরাবের অত্যাধিক নড়াচড়ার ফলে সানির ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে গালি ছুটবে। চোখ যায় আবরণের ফোলা ফোলা মুখশ্রীর দিকে। চোখ দুটোতে স্পষ্ট বিরক্তি ফুটে উঠেছে। তুই না অসুস্থ, চুপচাপ শুয়ে থাক, এত কথা বলিস কেন? ওর জ্ঞান ফিরলে ডাক্তারদের খবর দিতে বলছে। সানির কথায় মুখ ভেটকায় মীরাব। আরাম করে বসে বলে, ওর হায়াত কই মাছের, এত জলদি টপকাবে না। আবরণ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ টানছে না সে। কিছুক্ষণ সেভাবেই চেয়ে রইল। ফট করে উঠে বসে আবরণ। তৎক্ষণাৎ বুকের কিছুটা নিচে, বাহুতে আর পেটের খানিক উপরে প্রচুর ব্যথা অনুভব করলো, যেন কেউ পেরেক মেরে দিয়েছে। ব্যথায় মৃদু স্বরে উফ বলে উঠে আবরণ। সঙ্গে সঙ্গে সানি আর মীরাব এগিয়ে এসে ধরে নেয় তাকে। আস্তে করে পেছনে বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে দেয়। আরাম করে বসে আবরণ। চুলগুলো এখনো চোখের উপরে পড়ে আছে। ফু দেয় আবরণ সেগুলো সরানোর উদ্দেশ্যে, কিন্তু দুর্বলতার জন্য তার ফু কাজ হয় না। ডান হাত দিয়ে চুলে হাত বোলায় আবরণ। চোখ দুটো ছোট ছোট করে বলে, আমার ফোন কোথায়? হাসে মীরাব। আবরণের পাশে বসে বলে, গুলি খাওয়ার আগ অবধি ও ফোনে রোমান্টিক সিনেমা দেখছিলিস? বলতো, যদি কোনোভাবে টপকে যেতিস, কোথায় ঠাই হতো তোর? সানি, ওখানে কেচি আছে, দে তো। আজ ওর ওপেন হার্ট সার্জারি করবো। এই শালা, তোকে কি বলেছি আমি? আমার ফোন দে, বেশি কথা বলবি তো 5 ইঞ্জেকশন পুশ করে দেবো। সানি শয়তানি হেসে পাশের টেবিল থেকে একটা কেচি এনে দেয় আবরণকে। মীরাব অগ্নিদৃষ্টিতে তাকায় সেদিকে। পাত্তা দেয় না সানি। চুপচাপ ভদ্র বাচ্চার মতো বইটা বগল দাবা করে বসে থাকে। তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে চিৎপাটাং হয়ে যেত। কতগুলো ডাক্তার তোর পেছনে ছুটেছিল জানিস? সেলিব্রিটি হবার সুবিধা। তুই তো টনটনে একদম থাকবি না। পরা মেডিসিন খেয়েছো এতদিন, পরে বুঝবে। তাছাড়া 7 দিন কেটে গেল, ব্যথা তো কমবেই। তোর সেলিব্রিটির জায়গা মতো ভরে দেব। ওই বালে সেলিব্রিটি হতে চায় না, যার জন্য গুলি খেতে হয় আমার। আর 7 দিন? হোয়াট ননসেন্স! সমুদ্রের পুত 7 দিন মানে কি? 7 দিন মানে 7 দিন। পরশু আমাদের ফাইনাল এক্সাম। এবার আমরা শেষ মাম্মা। আবরণ ডান হাতে কপাল চেপে ধরে। 7 দিন ধরে হসপিটালে সে। চুল পেছন থেকে ঠেলে দিয়ে শান্ত গলায় বলে, আমার ফোন দিবি?
সমুদ্রের মতো শান্ত আবরণের কণ্ঠ। মীরাব কথা বাড়ায় না, পকেট থেকে আবরণের ফোন বের করে দেয়। বাসা থেকে ফুল চার্জ করে এনেছে। আবরণ ফোন হাতে নিয়ে মীরাবের উদ্দেশ্যে বলে। ছেঁড়া মেয়েটার কি অবস্থা? আবরণের কথায় ঠোঁট চেপে হাসে মীরাব। সানি গলা খাকারে দিয়ে বলে। আমরা যতবার ফ্ল্যাটে গিয়েছি পিচিটা দৌড়ে এসেছে। আবরণ জাহিদ বলে মাথা আউলে দিয়েছিল। সিনিয়র আপু নিষেধ করেছে তাকে খবর দিতে। কেন? ও নাকি কান্নাকাটি করবে, ওকে বাইরে যেতে দিতে চায় না। সেজান ভাইয়া নাকি নিষেধ করেছে। তাছাড়া এই 7 দিন পুরো বিল্ডিং করা সিকিউরিটির মধ্যে ছিল। ভাই, মনে হচ্ছিল বন্দি পাখি আমরা। ভিতরে গেলে চেক করছে, ভেতর থেকে বাইরে গেলেও চেকিং। অসহ্য। ঠোঁট বাঁকিয়ে হাসে আবরণ। ফোন স্ক্রল করতে করতে বলে। সবই নীরজ জাহিদের লীলা খেলা। কোন শালাগুলো শুট করলো আমায়? সামনে পেলে তার চান্দিতে চুমু খেতাম। হারামের বাচ্চা, ছাগলের দল কি জানে নীরজ জাহিদের সকল শত্রুর মধ্যে আবরণ জাহিদের সাংঘাতিক শত্রুতার। যখন তখন জান নিয়ে তৎপর। ধর, মাঝখান থেকে 7টা দিন লস। বাইরে যাওয়া হয়তো আমার বিরহে তপ্ত হয়ে আছে। আচ্ছা, তোকে যারা মেরেছে ইতিমধ্যে তারা লকআপে জামাই আদর খাচ্ছে। ভাই, সেজান তো তোর বাপের লোক। তার নেতৃত্বেই স্মাগলারগুলোকে ধরা হয়েছে। আচ্ছা মতো বেদানি খাচ্ছে ওরা। আবরণের চোখ মুখে হঠাৎ চিন্তা ফুটে ওঠে। কপালে হাত ঘষে সে ফোন এক পাশে ছুঁড়ে মেরে বলে। বাসায় যাব। কিভাবে? তোর কোলে চড়ে, হারামের বাচ্চা। থতমত খায় মীরাব। মিনমিন করে বলে। আমি বলতে চাচ্ছি, তুই এখনো পুরোপুরি সুস্থ নোস। টাস টাস করে কথা বলতে পারলেই হবে নাকি? বডি পার্টগুলো অকেজো হয়ে আছে, কড়া রেস্টে থাকতে হবে। তোকে কেউ বাইরে যেতে দেবে না, পালিয়েও যেতে পারবি না। যেই গার্ড রাখা হয়েছে, চোখ এড়িয়ে মাছিও ভেতরে আসতে পারবে না। কানে করে থপ্পড় মেরে বগুড়া থেকে ঘুরে আনবো শালার পুত। দেখি শার্ট দে আমার। মীরাব ভেবে পেল না এখানে শার্ট থেকে আসবে। নিজের পরনে শার্টের নিচে একটা টি শার্ট ছিল। অগত্যা লালের মাঝে কালো চেক শার্টটা খুলে দিল আবরণকে। আবরণ সানির সাহায্য নিয়ে নেমে পড়ে বেড থেকে। মীরাব তাকে শার্ট পরিয়ে দেয়। শার্ট পরার পর আবরণকে দারুণ দেখাচ্ছিল। রংচঙ্গে জিনিস সে খুব কমই পরে না বললেই চলে। এই অবস্থায় কোথায় যাওয়ার চিন্তা করছিস? হ্যাঁ। ব্যস্ত ভঙ্গিমায় কথাটা বলে আবরণ। সানি বেডের নিচ থেকে আবরণের শুজ বের করে দেয়, এমন কি পায়ে পরিয়েও দেয়। আবরণ মুচকি হেসে বলে। বেঁচে থাকো বাবা, অতি দ্রুত বিয়ে করো, জীবন সংসার সুন্দরভাবে কাটাও। আবরণের এহেন কথায় হকচকিয়ে যায় সানি। চোখ বড় বড় করে বলে। পাগল হলি? এসব কি বলিস? মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে যায় আবরণের। চোখ মুখ কুঁচকে বলে। যা, সমুদ্রের পথকে ভালো দেওয়াতে আবার প্রয়োজনে ছিল না, ঢং মারাতে গেলাম। পাছাড়, চা বলছে, নাহলে মুখ বরাবর লাথি দিয়ে মুখ ভেটকিয়ে দেব। সানি সরে আসে, মীরাবের পেছনে গিয়ে দাঁড়ায়। কোথায় যাবি? শ্বশুর বাড়ি। বিরক্তিতে কপাল কুঁচকায় মীরাব আর সানি। আবরণ ইতিমধ্যে কেবিন থেকে বেরিয়ে গিয়েছে। খানিক খুঁড়িয়ে হাঁটছে সে, পেটে চাপ পড়েছে। দ্রুত আবরণের পিছু নেয় সানি মীরাব। আবরণের দু পাশে গিয়ে দাঁড়ায় তারা। মৃদুভাবে তার বাহু আঁকড়ে ধরে, যেন ব্যথা না পায়। কেবিনের বাইরে সিনহা দাঁড়িয়েছিল, সাথে কয়েকজন অফিসার। আবরণকে এই অবস্থায় দেখে খানিক চমকায় সে। দ্রুত এগিয়ে যায় আবরণের দিকে। এসব কি হচ্ছে? জ্ঞান ফিরল কখন? কোথায় যাচ্ছ? আবরণ উত্তর দেয় না, নিজের মতো হেঁটে লিফটের দিকে এগোয়। বাধা দেয় সিনহা, নমনীয় স্বরে বলে। সরি, তোমাকে বাইরে যেতে দেওয়ার অনুমতি নেই। কোন বল নিষেধ করেছে? আবরণের কথায় কপালে ভাঁজ পড়ে সিনহার। তার কিছুটা হলেও ধারণা আছে আবরণের সম্পর্কে, তাই বেশি চমকায়নি। আইজিপি স্যার। আবরণ ঠোঁট বাঁকিয়ে বলে। তখন কয়েক ফুট দূরত্ব ছিলাম, তাই বাঁচাতে পারেনি। এখানে এতগুলো মহিষ পুষলেই লাভ কে? যার মারার সে উড়ে এসে হলে ঠাস ঠাস মেরে দেবে। পছাড়ুন। আবরণ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আবরণ চোখ পাকিয়ে ধমকে ওঠে। ধুরপাল, মুডটাই নষ্ট করে দিচ্ছেন। ডাক্তার বলেনি অসুস্থ লোকের সাথে বেশি কথা বলার রুলস নেই? ভদ্র ভাষায় কথা বলছেন না। এই মোটা মাথায় নিয়ে ইন্সপেক্টর হয়েছেন? আপনাদের বালের স্যারকে বলে দেবেন, বাল চিপি তার সাথে থাকলে আমি আরো বিপদে পড়ব। একা ছাড়ুন আমায়। মীরাব আর সানির উপর ভর দিয়ে লিফটে চলল আবরণ। সিনহা তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বন্ধ হওয়া লিফটের দরজার দিকে। বিড়বিড় করে বলে।
কি নাজেহাল ভাষা। চট করে কল লাগায় নীরজ জাহিদকে। ওনার এই অ্যাটম বোমকে সামলাবে কে? কিভাবে চলে যাচ্ছে? জোর জবরদস্তি করতে গেলে নিশ্চয়ই কয়েক ঘা খাবে সিনহা। আবরণ খুবই গোলমেলে ছেলে, কখন কি করে বসে কে জানে। রাত তখন 10টা বাজে। সেজান এখনো বাসায় ফেরেনি, ফেরার কথাও না। শ্রেয়ার জন্য কেক বানিয়েছে শ্রেয়না, টেবিলের উপরে রেখে হাঁক ছাড়ে বোনের উদ্দেশ্যে। শ্রেয়া বাচ্চা, তোমার জন্য কেক বানিয়েছি, দ্রুত এসো কিন্তু। শ্রেয়নার কথা শেষ হবার আগেই হাওয়ার বেগে ছুটে আসে শ্রেয়া। ধাপ করে বসে পড়ে চেয়ারে। সামনে সুস্বাদু চকলেট কেক দেখেই তার জিভে পানি চলে আসছে। আপুর হাতের বানানো কেক সত্যি অসাধারণ। আপু তুমি খাবে না? শ্রেয়ার গাল টেনে দেয় শ্রেয়না, মৃদু হেসে বলে, তুমি খাও, আমি পরে খাবো, নষ্ট করবে না। আচ্ছা। সফায় গিয়ে বসে শ্রেয়না। গরমে ঘেমে একাকার সে। গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ সিলিংয়ে ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে থাকে। আজকের রাতটাও কেটে যাচ্ছে। সকালে কি কোনো চিঠি আসবে? সেই হাতের লেখা আর নতুন কাগজে দেখতে পাবে না শ্রেয়না? চিঠির সাথে মিশে থাকা পারফিউমের ঘ্রাণ কি নিতে পারবে না? লোকটা এত নির্দয় কেন? কদিনেই তাকে পাগল বানিয়ে ছেড়ে দিল, এখন দেখাও দিচ্ছে না। কিরকম মানুষ সে? মায়া দয়া বলতে কিছু নেই তার মাঝে। তার কণ্ঠটাও শুনতে পারবে না, চেহারাটা দেখতে পারবে না কখনো। হঠাৎ কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙে শ্রেয়নার। শ্রেজান আজ এত জলদি এসে গেল। কপাল কুঁচকে উঠে দাঁড়ায় শ্রেয়না। ততস্থ পায়ে এগিয়ে যায় দরজার দিকে। কলিং বেল এক নাগারে বেজে যাচ্ছে। দরজা খুলতেই ওপারের মানুষটাকে দেখে কপালের ভাঁজ গাঢ় হয় তার। খানিক অবাকও হয় শ্রেয়না, থম মেরে দাঁড়িয়ে থাকে সেখানেই। ভেতরে যেতে দেবেন নাকি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবেন মিস সিনিয়র? উত্তর দেয় না শ্রেয়না। সে একটু বেশি বিমূঢ় হয়ে গিয়েছে মনে হচ্ছে। আবরণ তো হসপিটালে থাকার কথা, এই সময়ে এখানে কি করছে? এই মাতারি, সামনে থেকে সরবেন তাকে ঘুমার মধ্যে চটকানা দেব। রাস্তা ক্লিয়ার করুন। শ্রেয়না রাস্তা থেকে সরে দাঁড়ায়। মিরাপ ও সানি আবরণকে ধরে এনে সোফায় বসিয়ে দেয়। দ্রুত ছুটে আসে শ্রেয়া, দৌড়ে কোলে উঠতে চায় আবরণের। দু হাত সামনে এগিয়ে চিৎকার করে উঠে আবরণ। এই পিছন চেক, সর সর, আমার কাছে আসলে জানে মেরে দেব। থেমে দেয় শ্রেয়ার পা। চোখ বড় করে তাকায় আবরণের দিকে, গালে হাত দিয়ে বলে, এ কি দোষ হয় তোমার? আবরণ জাহিদ, কি হয়েছে? এতদিন কোথায় ছিলে বলো তো? অনেক মিস করেছি তোমায়। আবরণের পাশে গাল ফুলিয়ে বসে পড়ে শ্রেয়া। মিরাপ শ্রেয়নার দিকে তাকিয়ে বলে, আমাদের ফ্ল্যাটের চাবি হসপিটালেই রেখে এসেছি, আবরণকে রেখে যাচ্ছি। আমি আর সানি যাব আর আসবো, একটু দেখবেন ওকে আপু। এরপর সানির দিকে তাকিয়ে ইশারা করে মিরাপ। চল। শ্রেয়নার উত্তরের অপেক্ষায় থাকে না মিরাপ। সানির সাথে গলাগলি করে বের হয়ে যায় ফ্ল্যাট থেকে। আবরণের দিকে তাকাতেই দেখতে পায় সে তাকে দেখছে। চোখাচোখি হতেই চোখ নামায় শ্রেয়না। ধপ করে বসে পড়ে সামনের সোফায়। আবরণ দৃষ্টি সরিয়ে ডাইনিং এর দিকে তাকায়, ফট করে বলে ওঠে, কেক নিয়ে আয়। শ্রেয়া খুশি হয়, দৌড়ে চলে যায় কেক আনতে। এত জলদি ফিরে আসলে যে? কেন, আপনি চাচ্ছিলেন বালের হাসপাতালে ছ্যাপড়া মেরে পড়ে থাকি? চোখ ছোট ছোট হয়ে আসে শ্রেয়নার, গমগমে কণ্ঠে বলে, সেটা কখন বলেছি? তেরা ছাড়া উত্তর দিতে পারো না? কথার মধ্যে লাইন সোজা কিভাবে করে আমার তো জানা নেই, তাই তেরাবাকে হলেও নজর আসে না আমার, সেজন্য সোজাও করতে পারি না। বেশি বকতে থাকো, অসহ্য। সহ্য করতে বলেছি? যত সব। মুখে মুখে তর্ক করবে না আবরণ। করব, কি করবেন মিস সিনিয়র? শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়না। আবরণ তার দিকেই তাকিয়ে আছে। সেই দৃষ্টি বুঝতে পারে না শ্রেয়না। আবরণ তার সুন্দর চুলে হাত বুলিয়ে বলে, এক গ্লাস পানি আনুন। তোমার অ্যাসিস্ট্যান্ট মনে হচ্ছে আমায়? ওরে সমস্যা কি? আবরণ গাল চুলকে উত্তর কাটায়। শ্রেয়না দাঁত কিরমির করছে। সুযোগ পেলে আবরণের মাথায় কিছু একটা দিয়ে ঢিল ছুঁড়ে মারবে সে। অসহ্য লোক, কত বড় বেয়াদব। এতদিন বাহিরে তর্ক করত, আজ তো ঘরেই উঠে বসেছে। তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি পানি আনতে।
শ্রেয়া অপেক্ষা করে না, দৌড়ে চলে যায় পানি আনার জন্য। আবরণ জাহিদ আজ প্রথম তাদের বাসায় এসেছে, তার খুশি দেখে কে, পারলে চারটাও এনে দেবে সে। আবরণের ফ্যান হয়ে গিয়েছে শ্রেয়া। আবরণ মুখ বাঁকায় শ্রেয়নার দিকে তাকিয়ে, যেন শ্রেয়াই বেটার। এক আঙ্গুলের মাথায় কেক লাগিয়ে মুখে দেয় আবরণ। চেয়ে থাকে শ্রেয়নার দিকে, যে এই মুহূর্তে আবরণকেই দেখছে। শ্রেয়নার চাহনি একদম শান্ত। আবরণ সেদিকে তাকিয়ে থেকেই নিজের আঙ্গুল শুষে নেয়। শ্রেয়নার ভেতরটা কেমন যেন করে ওঠে, দ্রুত দৃষ্টি সরায়। আবরণ কেমন করে যেন দেখছে তাকে, প্রচুর অস্বস্তি হচ্ছে। এটা কে বানিয়েছে? ছ্যা, এসব তো রাস্তার পিঁপড়াও খায় না। চোখ মুখ কুঁচকে নিয়েছে আবরণ। শ্রেয়না ততক্ষণে উঠে গিয়ে রুমের দিকে পা বাড়িয়েছে। আবরণ গালে হাত দিয়ে চেয়ে রইল শ্রেয়নার গমন পথে, বিড়বিড় করে বলল, মেয়েটার চুল বেশি লম্বা, ঘোড়ার বাল নিয়ে কিভাবে ঘুরে? আমি থাকলে দুদিনই পাগল হয়ে যেতাম। ক্লান্তিতে চোখ বুজে আসে আবরণের। সোফায় গা এলিয়ে দেয়। শ্রেয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আবরণের বুকের দিকে। উপরে দুটো বোতাম খোলা বিধায় সাদা ব্যান্ডেজ দেখা যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়া। তোমার খুব কষ্ট হচ্ছে আবরণ? চোখ খুলে না আবরণ, একইভাবে শুয়ে থাকে। শ্রেয়া আবরণের পাশে বসে, মাথা রাখে তার বাহুতে। কোথায় বলছো না যে আমার সাথে রাগ করেছো আবরণ জাহিদ?